4 জেলায় ঢিলে ঢালা লকডাউন, পূর্ব রাজাবাজারে শুরু রাতে, একমাত্র গ্রিন জোন ঝিনাইদহ। এখনো করোনা ইউনিট খোলেনি অনেক বেসরকারি হাসপাতাল, ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। যশোরে পুলিশি নির্যাতনে কলেজ ছাত্রের 2 কিডনি নষ্টের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ। করোনার পর আমপানে ভেসে গেছে 21,000 চিংড়ি খের, ক্ষতি প্রায় 250 কোটি টাকা। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ল 30 জুন পর্যন্ত। ভারতে একদিনে শনাক্ত প্রায় 10,000। এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। রেড জোন করে ঘোষণার পরও 4 জেলায় ঢিলে ঢালাভাবে চলছে লকডাউন। নারায়ণগঞ্জের 3টি এলাকাকে রোববার রেড জোন উল্লেখ করে লকডাউন ঘোষণা করা হলো, তা বাস্তবায়নে দেখা যায়নি প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ। এছাড়া করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জ উপজেলা। এই 2 উপজেলা থেকে অন্য কোনো উপজেলায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। উপজেলার মধ্যেও চলবে না গণপরিবহন, তবে জরুরি ও চিকিৎসা সেবা এর আওতামুক্ত থাকবে। মুদি দোকান খোলা থাকবে সপ্তাহে 2 দিন। এছাড়া লকডাউন হয়েছে চাঁদপুরের সব উপজেলা এবং কক্সবাজার পৌরসভার কয়েকটি ওয়ার্ড। তবে এসব এলাকায় লোকজনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এলাকার কনফেকশনারি সহ প্রায় সব ধরনের দোকান স্বাভাবিক সময়ের মতোই খোলা আছে। গণপরিবহন না চললেও রিক্সা চলছে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আর পুলিশ বলছে, মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত শুধু পর্যবেক্ষণের কথাই বলা আছে তাদের। মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হচ্ছে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে চলছে প্রস্তুতি। তবে এলাকাবাসীর মধ্যে রয়েছে কিছুটা শঙ্কা। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন চাকরিজীবী এবং ব্যবসায়ীরা। তেজগাঁ থানার ডিসি জানান, লকডাউন শুরুর সময় থেকে পূর্ব রাজাবাজার এলাকায় একটি মাত্র প্রবেশ ও বাইরে যাওয়ার পথ খোলা থাকবে কমপক্ষে 14 দিন। পরিস্থিতি বিবেচনায় 21 দিন পর্যন্ত লকডাউন করার প্রস্তুতি আছে বলেও জানান তিনি। এছাড়া এই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি লোকজনের চলাচলও সীমিত রাখা হবে। জরুরি সেবা সংশ্লিষ্টরা এলাকায় যেতে পারবে। নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে কেনা যাবে। যাদের অনলাইন সুবিধা নেই তাদের জন্য শাকসবজি, মাছ, মাংস জীবাণুমুক্ত করে ভ্যানে করে এলাকার ভেতরে বিক্রি করা হবে। তালিকা অনুযায়ী অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সামগ্রী। অসুস্থ রোগীদের জন্য থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের টেলিমেডিসিন ও অ্যাম্বুলেন্স সেবা। লকডাউন কার্যকরে পুলিশের টহল থাকবে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালিত হবে। এখান থেকে কেউ বেরোতেও পারবে না, কেউ ঢুকতে পারবে না, এটুক শুনতে পেরেছি আর কি। হ্যাঁ, তা আসলে এটা যখন শুরু হবে রাত্রে 12টার পর থেকে, তখন বোঝা যাবে আসলে কে কতটুকু পালন করতেছে ব্যাপারটা। তবে এটা জরুরি দরকার ছিল আমার কাছে মনে হয়। দিনে অন্তত 4 ঘন্টা হলেও আমাদেরকে দোকানদারি করার একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা এলাকার যত দোকানদার আছে সবার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি। এদিকে দেশের 64 জেলার মধ্যে একমাত্র ঝিনাইদহ জেলাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ডাক্তার রাশেদা সুলতানা জানান, সংক্রমণের হার কম এবং একজনও মৃত্যুবরণ না করায় এই জেলাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় প্রথম করোনা শনাক্ত হয় গত 25 এপ্রিল। এখন পর্যন্ত মোট 60 জনের করোনা শনাক্ত হয়েছে এই জেলায়। এদের মধ্যে 11 জন ডাক্তার ও 10 স্বাস্থ্যকর্মী। এদের মধ্যে 38 জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় এখন পর্যন্ত এই জেলার কেউ মারা যায়নি। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, শুরু থেকেই বিদেশ থেকে আসা লোকদের শনাক্ত করে তাদেরও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার থেকে আসা লোকজনের মাধ্যমে জেলায় করোনা সংক্রমণ শুরু হয়। আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, ইউএনওগণ এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও প্রত্যেকের বাড়িতে গিয়েছি এবং বাড়িতে যেয়ে তাদেরকে অনুরোধ করে এসেছি, আপনারা যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন ভালো কথা, কিন্তু আপনাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তারা মেনে চলেছে। এই কারণেই আসলে আমাদের সামাজিক সংক্রমণটা একটু কমেছে।
রাজধানীর গণপরিবহনে ভাড়ার তালিকা থাকার নিয়ম থাকলেও বেশিরভাগ বাসেই তা নেই। এ নিয়ে যাত্রী এবং বাসের হেলপারদের মধ্যে প্রায়ই ঘটছে বাকবিতণ্ডা। যদিও চালক ও হেলপারদের দাবি, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়াই আদায় করছেন তারা। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ক্রমেই বাড়ছে যাত্রী অসন্তোষ। এ নিয়ে কর্তৃপক্ষের নিয়মিত তদারকিরও দাবি জানান তারা। 2 মাস বন্ধ থাকার পর গত 1 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশ দেয় বিআরটিএ। নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারকি করতে কমিটিও গঠন করা হয়, কিন্তু গত কয়েকদিনে মাঠে বিআরটিএর কোনো কার্যক্রম চোখে পড়েনি বলে জানিয়েছেন যাত্রীরা। এছাড়া রাজধানীতে চলাচল করা বেশিরভাগ বাসই স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলছে না বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। আরও জানাতে আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সেই প্রথম দিন থেকেই কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করে আসছেন যাত্রীরা এবং সড়কে এর জন্য তদারকিও চেয়েছেন। বিআরটিআর কোনো কর্তৃপক্ষের কর্মকর্তাদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা এই পর্যন্ত? তারা কি বলছেন? মাঠে নজরদারি বাড়ানোর বিষয়ে তাদের কার্যক্রম কি? 1 জুন থেকে যখন গণপরিবহন পুনরায় চালু শুরু হয় তখন শর্ত ছিল দুটো। একটা হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে 60% ভাড়া বৃদ্ধি, এর বেশি ভাড়া নেওয়া যাবে না। কিন্তু গত 8 দিনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাড়াও বেশি নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি যে মানার কথা ছিল সেটাও খুব একটা মানা হচ্ছে না। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর আগারগাঁয়েও আমরা বাস চলাচলের যে অবস্থা দেখছি সেখানেও আসলে রাজধানীর অন্যান্য জায়গার যে চিত্র যে ব্যতিক্রম তা কিন্তু নয়। আমরা সকাল থেকেই দেখছিলাম রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রীদের হাতে ওঠানোর সময় সেই আগের মতো করেই দেওয়া হচ্ছে স্যাভলন পানি, যেটা আসলে করোনার জন্য খুব বেশি কার্যকর আসবে না। পাশাপাশি নতুন একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু খুব জোরালোভাবেই বলা হয়েছিল যে কোনোভাবেই ভাড়ার চার্জ যেন দূরে না থাকে, ভাড়ার চার্জ যেন মানুষের চোখের সামনে থাকে, কিন্তু সেটা কিন্তু এবারও দেখতে পাচ্ছি না। পাশাপাশি ভাড়ার বৃদ্ধির যে বিষয়টি আছে 60% ভাড়া বৃদ্ধি করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভাড়া বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণের মতো এবং এই দ্বিগুণ ভাড়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। বিআরটিএর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে তাদের উদ্যোগটা কি। বিআরটিএ দাবি করছে রাজধানীতে তাদের 8 জন ম্যাজিস্ট্রেট কাজ করছে এবং তারা এই বিষয়গুলো দেখছে, কিন্তু আমরা সরজমিনে আসলে বিআরটিএর তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি। এমনকি যাত্রীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, যাত্রীরাও আসলে বিআরটিএর তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি। পাশাপাশি আমরা যখন জানতে চেয়েছিলাম যে বিআরটিএ আসলে কী ধরনের উদ্যোগ নিয়েছে, বিআরটিএ বলছে যে তাদের 8টি রুটের মধ্যে ম্যাজিস্ট্রেট আছে এবং তারা কাজ করছেন, কিন্তু ম্যাজিস্ট্রেটদের আসলে কোনো ধরনের কাজ আমাদের যখন নজরে আসেনি তখন আমরা জানতে চেয়েছিলাম যে কিভাবে কাজ করছে। সেই প্রেক্ষিতে আমাদেরকে বলছেন যে ম্যাজিস্ট্রেট, যেহেতু করোনা একটি বিশেষ মুহূর্ত চলছে, এই সময় ম্যাজিস্ট্রেটরা সব গাড়ি থামিয়ে করছে না, তবে অভিযোগ পেলে তারা সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আসলে বিআরটিএর মোবাইল কোর্টটা চলছে, নিজস্ব উদ্যোগটা খুব বেশি আমাদের নজরে আসেনি। এবং বিআরটি আরও জানাচ্ছে যে তাদের আসলে জনবল সংকটও রয়েছে। এই জনবল সংকট এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি পেলে তারা দ্রুতই হয়তো এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবে। রাজধানীর আগারগাঁ থেকে ছিল এই আমার কাছে সর্বশেষ তথ্য। বনি, নিশ্চয়ই সাথে থাকবেন, পরবর্তী সংবাদে আপনার কাছে আবারও ফিরব। আগে জানিয়েছি, মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হচ্ছে। রেড জোন ঘোষণা করা এলাকাবাসীর মধ্যে রয়েছে নানা ধরনের শঙ্কা। সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছেন চাকরিজীবী এবং ব্যবসায়ীরা। লকডাউন করার প্রস্তুতি নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, অনেকগুলো নির্দেশনা এসেছে এবং এলাকাবাসীর সুবিধার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপের কথাও আমরা জেনেছি, একটি কমিটিও করা হয়েছে। বাস্তবায়নের প্রস্তুতি কেমন দেখছেন? এবং একই সাথে জানতে চাই যে চাকরিজীবী যারা রয়েছেন তারা একটি দোটানার মধ্যে পড়েছেন যে তারা আসলে কিভাবে প্রতিদিন চলাচল করবেন। এসব ক্ষেত্রে কোনো ধরনের সমাধান বা সিদ্ধান্ত এলো কিনা? স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করাই তাদের এখন প্রথম লক্ষ্য। এবং যারা চাকরিজীবী আছেন সেই ক্ষেত্রে যারা জরুরি সেবার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে শুধুমাত্র এখান থেকে বের হওয়ার এবং প্রবেশের অনুমতি দেওয়া হবে আপাতত। তবে যারা জরুরি চাকরির ক্ষেত্রে কোনোভাবেই যদি তাদের চাকরি বা তাদের অফিসে যদি ম্যানেজ করতে না পান, সেক্ষেত্রে অফিসের যদি ব্যবস্থাপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো সেটি বিবেচনা করা হবে। এটি তেজগাঁ জোনের অধীনে রয়েছে। তেজগাঁ বিভাগের যিনি ডিসি রয়েছেন তিনিও আমাদেরকে ঠিক তেমনটি জানাচ্ছেন যে এই যারা অনুমতি নিয়ে বের হতে যাবেন সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে। কিন্তু এই বিষয়ে
তো যারা স্থানীয় রয়েছেন বিশেষ করে চাকরিজীবী তারা কিন্তু আসলে নানা অভিযোগের কথাই বলছেন যে শেষ পর্যন্ত তারা কি আসলে বের হতে পারবেন কিনা, যেহেতু অফিস খোলা হয়েছে সেক্ষেত্রে তাদের অফিসে খুব বেশি গুরুত্বপূর্ণ না গেলে হয়তো। যদিও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন একটি নির্দেশনা এসেছিল যে যারা আসলে চাকরিজীবী এবং সেই এলাকায় যদি লকডাউন হয় তাহলে তাকে সেই সময়টি পর্যন্ত আসলে যাতে ছুটিয়ে দেওয়া হয়। আপনি জানেন যে 14 দিন পর্যন্ত কিন্তু এই এলাকাটি ন্যূনতমভাবে লকডাউন থাকবে, তারপরে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও 7 দিন, মানে সব মিলিয়ে 21 দিনের মতো অন্তত এই এলাকাটিকে কিন্তু লকডাউন রাখার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং যে উদ্যোগের কথা বলছিলেন স্থানীয় কাউন্সিলর পক্ষ থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই মিলে কিন্তু আসলে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির মাধ্যমে কিন্তু সেই উদ্যোগগুলোকে আসলে বাস্তবায়ন করা হবে। তার মধ্যে অন্যতম হলো খাদ্য সরবরাহ, বিশেষ করে এই এলাকাতে যে এলাকাটিকে আসলে লকডাউন ঘোষণা করা হয়েছে পূর্ব রাজাবাজার, এখানে সব মিলে 50,000-এর মতো মানুষ আসলে থাকেন। এই 50,000 মানুষের মধ্যে যারা আসলে দুস্থ রয়েছেন তাদের একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী তাদের প্রত্যেক দিনে খাবার তাদেরকে পৌঁছে দেওয়া হবে। তার পাশাপাশি যারা কেউ যদি কেনাকাটা করতে চান, বিশেষ করে কাঁচা সবজি এবং নিত্য প্রয়োজনীয় যে সকল মুদি মনোহরের দোকান রয়েছে, সেই ক্ষেত্রে তাদের এই কেনাকাটার জন্য বাহির থেকে ভ্যান এসে এই ভ্যানের মধ্যে কাঁচা সবজিগুলো থাকবে এমনই কিন্তু নির্দেশনা এসেছে। এবং কেউ যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে চান সেই ক্ষেত্রে তারা অনলাইনে অর্ডার করতে পারবেন। তাদের যে স্বেচ্ছাসেবী একটি দল থাকবে সেই স্বেচ্ছাসেবী দল এই যে একটি প্রবেশ মুখ খোলা থাকবে 8টির মধ্যে, ওই প্রবেশ মুখ থেকে স্বেচ্ছাসেবী সদস্যরা সেটি নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিয়ে আসবেন, এমনই কিন্তু পরিকল্পনা এখন পর্যন্ত করা হচ্ছে। এবং রাত 12টার পর থেকে শুরু হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাকি যে 7টি পথ রয়েছে সেই 7টি পথ কিন্তু পুরোপুরি বন্ধ করে দিবে এবং এলাকা থেকে কেউই বের হতে পারবেন না। জরুরি সেবা নিয়োজিত যারা আছেন তারা ব্যতীত এবং কেউ প্রবেশও করতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করবেন বলেই কিন্তু এই তেজগাঁ ডিভিশনের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এখানে ছোট বড় বেশ কিছু মুদির দোকান রয়েছে, অন্যান্য বেশ কিছু দোকান রয়েছে, তারা যেটি বলছেন প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে কিন্তু তাদের লকডাউন থাকার কারণে পুরো দোকান তাদের বন্ধ ছিল। এখন যদি আবারও সেই দোকানটিকে বন্ধ ঘোষণা করা হয় সেক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবে বড় একটি ক্ষতির সম্মুখীন হবে। তো সেই জায়গাটি বিবেচনা করে তারা অন্তত যারা এলাকার মধ্যে আছেন তাদেরকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে যাতে দোকানটি খোলার অনুমতি দেওয়া হয় এমন একটি বিষয় কিন্তু তারা বলছেন। এই বিষয়টি আমরা প্রশ্ন করেছিলাম যিনি ডিসি রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তারা বলছেন আপাতত তাদের আসলে এমন কোনো পরিকল্পনা নেই, তবে পর্যায়ক্রমে তাদেরকে আসলে এই পরিকল্পনা তাদের আছে এবং তারা সেই অনুযায়ী কাজ করবেন যদি অবস্থা খারাপ হয়। তবে যেই 3টি জোনের কথা বলা হচ্ছে রেড জোন হিসেবে কিন্তু সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এই এলাকাটিকে আসলে নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু আরও বাকি যেই 2টি জোনের কথা বলা হচ্ছে যে ইয়েলো এবং গ্রিন জোন, এটিকে যেহেতু পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে, যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে পুরো বিষয়টিকে সমন্বয় করে পুরো ঢাকা এলাকাটিকে কিন্তু বিভিন্ন জোনে আসলে ভাগ করে দেওয়া হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারছি। পূর্ব রাজাবাজার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। পরের খবরে যাচ্ছি। সরকারি নির্দেশের পরও অনেক বেসরকারি হাসপাতাল আলাদা করোনা ইউনিট খোলেনি, তাই গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীও হাসপাতালে বেড না পেয়ে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। হাসপাতালগুলোর অজুহাত বেড এবং আইসিইউর অভাবে এখনই করোনা ইউনিট খোলা যাচ্ছে না। তবে নির্দেশনা অমান্যকারী হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বজন হারানোর এই আহাজারি, বিনা চিকিৎসায় মৃত্যু। করোনা আক্রান্ত একজনকে মুমূর্ষু অবস্থায়ও হাসপাতালের দুয়ার থেকে ফিরিয়ে দেওয়ার দুঃখ। করোনা আক্রান্ত ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে। করোনা উপসর্গ থাকায় তাকে ভর্তি করা হয়নি। ততক্ষণে দ্রুত কমে যাচ্ছে তার অক্সিজেনের মাত্রা। তাড়াহুড়া করে তাকে নেওয়া হয় বনশ্রীর ফরাজি হাসপাতালে, সেখানেও ঠাঁই হয়নি। এরপর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালের দিকে যাত্রা, কিন্তু ততক্ষণে সব শেষ। আমার পেশেন্টকে অ্যাপোলোতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওরা দেখলো, মাপলো, এই টেম্পারেচার এগুলো দেখছে, বলছে যে 57% শ্বাস আছে, আইসিইউ সাপোর্ট দরকার। ফরাজিতে নিলাম, ফরাজিতে আপনার এক্সরে নেওয়ার আমরা বলছি যে আইসিইউ কি খালি আছে কিনা, বলছে খালি আছে। পরে ওইখানে নেওয়ার পর ইমার্জেন্সিতে বলতেছে যে এই একটা এক্সরে করান, যদি এক্সরেতে আমরা ভালো মনে করি তাইলে রাখবো, তাইলে না হলে রাখবো না। এক্সরে করে আর রাখলো না, পাঠাই দিছে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে এভার কেয়ার হাসপাতাল। আর অন্যান্য রোগীদের নিরাপদ রাখার অজুহাত ফরাজি হাসপাতালের। যদি এক্সরে করে সাসপেক্টেড কোভিড মনে হয় তাহলে তো আমার আইসিইউতে 3টে রোগী আছে নন কোভিড,
এখন আমি একটা কোভিড রোগীকে ওখানে ভর্তি করলে আমার বাকি 3টা রোগীর সেফটিটা তো এনশিওর হয় না। খালি বেড নাই, আমি তো জানি না, আমি তো ডিরেক্টর, এখানে হয়তো বেড খালি নেই থেকে ফিরে দিয়েছে। আমাদের অনেক নিজেদের রোগীরাও ফেরত দিয়েছে আজকে। গত 24 মে 50 শয্যার উপরে দেশের সব হাসপাতাল ক্লিনিকে সাধারণ রোগীর পাশাপাশি পৃথক ইউনিট করে করোনা চিকিৎসা দেওয়ার নির্দেশ দেয় সরকার। কিন্তু ওই নির্দেশনা বাস্তবায়ন করছে না বেশিরভাগ হাসপাতাল। চিকিৎসকরা বলছেন সেবার মানসিকতার অভাবেই এখনও অনেক হাসপাতাল করোনা ইউনিট করেনি। এটা মানসিকতার দন্যতা। কারণ আপনার যদি উদ্দেশ্য পজিটিভ থাকে, আপনার ভিউ যদি পজিটিভ থাকে, আপনার মোটিভ যদি পজিটিভ থাকে, তাহলে সম্ভব। তবে একটি বিষয় কিন্তু আছে, ম্যান পাওয়ার সংকট, ভীষণ সংকট। কেউ কাজ করতে চায় না। উচ্চ মূল্যে আমরা অফার করেও কিন্তু অনেক লোকজন পাই, দেখা যায় প্রফেশনাল না, অথবা রোগীর প্রতি মানবিক আচরণ সম্পন্ন আমাদের কাছে মনে হচ্ছে না, তাদেরকে আমরা নিচ্ছি না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইচ্ছাকৃতভাবে নির্দেশনা অমান্যকারী হাসপাতালগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি হাসপাতালে বলা আছে তারা যদি সন্দেহজনক রোগী থাকে, তারা যদি না নিয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের লাইসেন্স বাতিল করার ব্যবস্থাপনা কিন্তু আমাদের গ্রহণ করা হবে। এবং সেক্ষেত্রে সরকারি বেসরকারি সব পর্যায়ে আমাদের কোভিড নন কোভিড হিসেবে ভাগ করে আলাদা করে কিন্তু এখন পেশেন্ট রাখা হচ্ছে। যারা সন্দেহজনক তাদেরকে আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে, পজিটিভ হলে তাদেরকে পজিটিভ ওয়ার্ডে রাখা হচ্ছে। করোনায় গুরুতর রোগীর সংখ্যা বাড়লেও বাড়ছে না হাসপাতালে চিকিৎসা সুবিধা। অনেক হাসপাতালই প্রস্তুতির অজুহাত দেখিয়ে নষ্ট করছে মূল্যবান সময়। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট বিভাগের 4 জেলায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। বিভাগে সোমবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 1546 জনের। এর মধ্যে মারা গেছেন 35 জন। তবে রোগী ক্রমাগত বাড়লেও করোনার জন্য ডেডিকেটেড হাসপাতালে রয়েছে শয্যা সংকট। এই অবস্থায় বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার সুবিধা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। গত 20 মে পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলায় করোনা শনাক্ত হয় মাত্র 460 জনের। এর মধ্যে মৃত্যু হয় 8 জনের। এরপর মাত্র 18 দিনেই শনাক্ত হয়েছে 1000-এরও বেশি। এ পর্যন্ত কেবল সিলেট জেলাতেই শনাক্ত 850-এরও বেশি। মার্কেটে একটা ঈদের আগে থেকে যে মানুষের ঢল নেমেছিল এবং ওরা স্বাস্থ্য না মেনে ছিল, এটার কারণে আসলে আমি মনে করি যে সিলেটে অনেক তুলনামূলক অনেক বেশি। সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডক্টর শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ মাত্র 85টি বেড। সেখানে এখন ভর্তি আছেন 80 জন রোগী। এভাবে রোগী বাড়তে থাকলে হিমশিম খেতে হবে চিকিৎসকদের, বলছেন জেলা সিভিল সার্জন। পেশেন্টের অবস্থা আরও বাড়তেই থাকে, তাহলে এই শামসুদ্দিন পাশাপাশি নর্থ ইস্ট মেডিকেল কলেজ, মাউন্টেন হাসপাতাল এবং অন্যান্য যে বেসরকারি মেডিকেল কলেজ এবং 50 এবং তদূর্ধ্ব যে হাসপাতালগুলো, সব করা হাসপাতালেই ভর্তি করা সম্ভব হবে। এই সংকটে করোনা চিকিৎসায় এগিয়ে এসেছে বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। স্বল্প পরিসরে রোগী ভর্তিও শুরু হয়েছে সেখানে। প্রস্তুত আছে প্রায় 300 শয্যা। পুরো 300 বেডকে ফাংশনিং করতে যে পরিমাণ রিসোর্স দরকার, সে এই মুহূর্তে আমাদের কাছে সেটা নেই। আমাদের যতটুকু আছে তারপরেও আমরা ঝুঁকি নিয়েছি। এরই মধ্যে সিলেট বিভাগকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে বিভাগের 4 জেলায় লকডাউন করারও চিন্তাভাবনা চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে থাকা আওয়ামী লীগ নেতার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আরও 72 ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। তবে তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গত 8 দিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মোহাম্মদ নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। যশোর 4 আসনের সংসদ সদস্য রণজিৎ রায় করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, সংসদ সদস্য রণজিৎ রায় গত 1 সপ্তাহ ধরে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। 2 দিন আগে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতেই তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জবি প্রবীক কর্তৃপক্ষ। এরপরে চিকিৎসকদের পরামর্শে তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে। শ্বাস প্রশ্বাসে স্বস্তি দিতে অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে।
যশোরে পুলিশি নির্যাতনে ইমরান হোসেন নামে এক কলেজ ছাত্রের 2টি কিডনি অকেজো হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাজী নজরুল কলেজের ওই ছাত্র। সপ্তাহখানেক আগের এই ঘটনা সম্প্রতি জানাজানি হলে তদন্তে নেমেছে পুলিশ, তবে এখনও দায়ের হয়নি মামলা। যশোর সদর উপজেলার শাহবাগ যশোরে পুলিশি নির্যাতনে ইমরান হোসেন নামে এক কলেজ ছাত্রের 2টি কিডনি অকেজো হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাজী নজরুল কলেজের ওই ছাত্র। সপ্তাহখানেক আগের এই ঘটনা সম্প্রতি জানাজানি হলে তদন্তে নেমেছে পুলিশ, তবে এখনও দায়ের হয়নি মামলা। যশোর সদর উপজেলার শাহবাদপুর গ্রামের নিকার আলী ছেলে ইমরান হোসেন পুলিশি নির্যাতনের শিকার হয়ে কয়েকদিন ধরে শহরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সাজিয়ালী ক্যাম্পের কাছে তার গতিরোধ করে পুলিশ। ব্যাগ তল্লাশি শুরু করলে ভয়ে দৌড় দেয় সে। পুলিশ ধাওয়া করে বেধড়ক পিটুনি দিলে মারাত্মক আহত হন ইমরান। আমবাটলা ভার্সিট ওখানে গাড়ি দাঁড়ান করে ওনারা চেক করছিল, আর আমার ভাইপো একসাথে ছিল, দৌড় মারলি না দাঁড়ায় ধরে ওখান থেকে মারা হয়। ওই যে শুনেছে যে গাঁজা পকেটে দিয়ে দিয়ে ধরে পুলিশ, ধরে ভালোই বা টাকা পয়সা নেই, সেই জন্য ভাইতে ফিরে চলে গেছে। গেলে এবার পুলিশের কথা দাঁড়া, যেই দাঁড়া হয়েছে আস্তে আস্তে দৌড় মেরেছে। পরে ক্ষণে 3টে পুলিশ, 2জন মোটরসাইকেল আর 1জন 5 ধাওয়া বেরিয়েছে। পুলিশ যাই ওরে ধরেছে, ধরার পরে যে মারা মাইর দিয়েছে আশ্চর্য ব্যাপার, পেটের পরে চটকাইছে, বুকি লাথি মেরেছে, অজ্ঞান হয়ে গেছে। চিকিৎসক জানান নির্যাতনের শিকার ইমরানের 2টি কিডনি প্রায় বিকল হবার পথে। হাঁটতে পারছে না এরকম একটা অবস্থাকে আসছে, আর এর পরবর্তীতে আমি দেখলাম যে তার কিডনি ফাংশনটা অনেক খারাপ, অর্থাৎ 8.8 আসছে, আমাদের ইউজুয়ালি থাকার কথা 1.4 এর মধ্যে। আমরা যেটা করছি সে তাকে এখন আমরা কিডনিটাকে আর্টিফিশিয়াল সাপোর্ট যেটা বলে আমরা ডায়ালাইসিস শুরু করছি। পুলিশ বলছে ইমরান মাদক বহন করছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, তবে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি ইমরান তার কাছে কিছু অবৈধ মাদক পাওয়া গিয়েছিল, সেটার ভিত্তিতে তাকে ধরা হয়েছিল। তাদের পক্ষ থেকে অভিযোগ আসে যে পুলিশ তাকে প্রহার করেছে, যদিও পুলিশের সদস্যরা অস্বীকার করেছে। তো এই বিষয়টা নিয়েই একটি যেহেতু সাসপিশন তৈরি হয়েছে, আমরা এটা ক্লিয়ার হওয়ার জন্য একটি তদন্তকারী অফিসারকে দায়িত্ব দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি আহত ইমরানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা রামপানের প্রভাবে ধস নেমেছে যশোরের পোল্ট্রি শিল্পে। অনেকে বাধ্য এরই মধ্যে গুটিয়ে নিয়েছেন ব্যবসা, কেউ কেউ আবার পাওনাদারের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় লক্ষাধিক মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনা সংকটে এমনিতেই বিপাকে যশোরের পোল্ট্রি ব্যবসায়ীরা। লকডাউনের কারণে অর্ধেকেরও কম দামে মুরগি বিক্রি করতে বাধ্য হন খামারিরা। তার উপর আবার আমপানের ছবলে শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকেই। কেউ কেউ নতুন করে শুরু করলেও ভুগছেন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়। প্রথম লকডাউন দিল তখনও ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে ঝড়েও টিন উড়ে গেছে, তারপরে ঋণ নিয়ে আবার মাল উঠাইছি। এখন এই অবস্থায় কি হবে? প্রতিনিয়ত ডিলাররা যেভাবে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, আসলে তো এইভাবে সম্ভব না। আমাদের এখন একটা ফ্যামিলির নিয়মিত চলাচলের মতো পরিস্থিতি নেই। প্রতিদিন এসে প্রেশার ক্রিয়েটের ফলে আমরা আসলে এলাকায় আমাদের মান সম্মানের হানি সৃষ্টি হচ্ছে। এই চাল উড়ে গেছিল সব, যার পরে কোনো রকম টুকটাক করে চালটা ঠিক করেছি, পরে এখন আবার এই বাচ্চা উঠাইছি। এখন এই বাচ্চার সামনে লাভ হবে কি হবে না সেটা তো জানি না। সংকটময় পরিস্থিতিতে সরকারি সহায়তা বা ব্যাংকিং সুবিধা না পাওয়ায় অনেক সচ্ছল ব্যবসায়ীও পথে বসেছেন। অনেক টাকা দিনা হয়ে গেছি, এই দিনা থেকে মানে রেহাই পাওয়ার কোনো উপায় এখন আমার হাতে আর নেই। আর আমরা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন জায়গায় আমরা যদি তার সাহায্য সহযোগিতার কথা বলি, আমাদের দিকে তারা ফিরেও তাকায় না। আমাদের সাহায্য করা তো দূরে থাক। যারা মহাজন তারা চাপ দিচ্ছে অলরেডি। ব্যাংকের যে সুযোগ সুবিধা এগুলো তারা পাচ্ছে না প্রান্তিক খামারিরা। গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো প্রাণী সম্পদের থেকে যে পাওয়ার কথা, এই ধরনের কোনো তারা এখনো পায়নি। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সাথে যোগাযোগ হচ্ছে, খামারিরাও আসতেছেন, এবং যেহেতু ব্যাংক দিবে
লোনটা কিন্তু ব্যাংক দিবে। ব্যাংকের কর্মকর্তাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা চেষ্টা করতেছেন। যশোর অঞ্চলে ছোট বড় 10,000-এর বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হয়েছে 1 লাখের বেশি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মহামারী করোনার কারণে বছরের প্রথম ভাগে আটকে যায় বিপুল পরিমাণ চিংড়ির চালান। সেই ধাক্কা না কাটতেই আসে ঘূর্ণিঝড় আম্পানের আঘাত। বাঁধ ভাঙা পানিতে ভেসে গেছে 21,500 চিংড়ি ঘের, ক্ষতি প্রায় 250 কোটি টাকা। সংশ্লিষ্ট দপ্তর বলছে ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতা করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। আমপানে চিংড়ি আর ঘেরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরায়। 61,121টি চিংড়ি ঘেরের মধ্যে 10,456টি ঘের সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে 177 কোটি টাকা। এছাড়া খুলনায় 6,866টি চিংড়ি ঘের ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে 70 কোটি টাকা। বাগেরহাটে ভেসে গেছে 5,124টি চিংড়ি ঘের। এতে আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে প্রায় 5,71,00,000 টাকা। ফিশারি ডিপার্টমেন্ট এটা অ্যাসেস করে পাঠিয়েছে, আর তারা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করতেছে যে তারা কিভাবে কম্পেনসেট করতে পারে। লিখিতভাবে তথ্য পাঠিয়ে দিয়েছি, কাজ চলছে, দেখা যাবে এটা নিয়ে হয়তো ওনারা সুফল অনেকেই পাইছেন এবং পাবে। সরকারি হিসেবে বলা হয়েছে অবকাঠামো আর প্রায় 90,000 হেক্টর জমির চিংড়ি নষ্ট হয়। চাষিদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 250 কোটি টাকা। যদি মাছ উঠতো তার মোটামুটি হলো 3 থেকে 4 লাখ টাকা বেচাকেনা হতো, এখন 4 লাখ টাকাই লস। মাছ উঠাইতে পারেনি, আমপানের কারণে মাছ সবকিছু ডুবে গেছে। তবে চাষিদের ক্ষতি কেটে উঠতে খুব কম সুদে প্রয়োজনীয় লোন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার, বলছেন কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকাও ইতিমধ্যে করা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে তাদের এই চিংড়ি সেক্টরকে রক্ষার জন্য সরকার ইতিমধ্যে 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ, যেটা সমস্ত তফসিলি ব্যাংকে প্রেরণ করা হয়েছে। চাষিরা সর্বোচ্চ 4% সুদে এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিরা ঋণ নিতে পারবে। আমপানে উপকূলীয় ওই 3 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25,000 চিংড়ি চাষি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা। কুয়েতের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপলুকে গ্রেপ্তারের বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত দেশটির সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে কিছু জানায়নি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি জানিয়েছে আগামী বৈঠকে সংসদ সদস্য সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হবে মন্ত্রণালয়কে। মানব ও অর্থ পাচারের অভিযোগে শনিবার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতে আটক হন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আটক নয়, কুয়েত সরকার ব্যবসায়িক বিষয় আলোচনার জন্য শহীদ ইসলাম পাপুলকে সিআইডিতে ডেকেছেন। বিষয়টি শুনেছেন মন্ত্রী, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানেননি। আমাদের রাষ্ট্রদূত বলেছেন যে তিনি শুনেছেন যে আমাদের দেশের একজন সংসদ যিনি ইন্ডিপেন্ডেন্ট সংসদ, ওখানে অ্যারেস্ট হয়েছেন। আমরা এখনো অফিসিয়ালি কিছুই জানি না, কুয়েত সরকার আমাদের কিছু জানায় নাই। আমরা এটা দেখব, এখন আগে জানি কি অবস্থা। মন্ত্রী আরও জানান, সংসদ সদস্যদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট পাবার সুযোগ থাকলেও সেই সুবিধা নেননি পাপুল। কুয়েত দূতাবাসের কাছ থেকে তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ক্রিমিনাল যতে অফেন্সে নিয়েছে, এমপি সাহেব তো লাল পাসপোর্ট হোল্ডার, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করেন। কি বেসিসে নিয়েছে, আপনার এক্সামশন থাকে সার্টেন বিষয়ে, ক্রিমিনাল ক্ষেত্রে সব এক্সামশন থাকে না, লাল পাসপোর্টও নাই। তবে দুঃখজনক এটি। এদিকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান। তিনি মন্তব্য করেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের কর্মকাণ্ড সংসদ ও দেশকে বিব্রত করেছে। আমরা চাই একটা সুস্থ তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে পুরো বিষয়টা আমরা জানতে পারি যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ এবং সেই অভিযোগগুলি কতদিন সত্যি। প্রাথমিকভাবে নিশ্চয়ই তদন্তে কিছুটা সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়া না গেলে একজন সংসদ সদস্যকে গ্রেফতার বা এগুলো হয় না। আমাদের পরবর্তী মিটিং এ পুরো ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আমাদেরকে এইভাবে রিপোর্ট করতে। গত ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যমে পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ তুললে ভিত্তিহীন বলে দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা শুনেছি যে এটা ফেক নিউজ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা মুক্তির ভুয়া সার্টিফিকেটে 4 বাংলাদেশি জাপান ভ্রমণ করায় ঢাকা থেকে সব বিশেষ ফ্লাইট স্থগিত করেছে জাপান সরকার। এই অনিয়মের সাথে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা খুঁজে দেখছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। বৈশ্বিক করোনা মহামারীতে বন্ধ রয়েছে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটের মধ্যে খোলা শুধু চীনের গুয়াংজু। এ অবস্থায় যারা বিদেশে চাকরি করেন তাদের নির্ভর করতে হচ্ছে বিশেষ ফ্লাইটের উপর। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে করোনা মুক্তির সার্টিফিকেট দেখানোর। সম্প্রতি বিমানের একটি বিশেষ ফ্লাইটে জাপান যান কয়েকজন বাংলাদেশি। তাদের প্রত্যেকেই করোনা মুক্তির সার্টিফিকেট দেখান, কিন্তু জাপানে পৌঁছার পর 4 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই বাংলাদেশের করোনা মুক্তির সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলে জাপান। ঢাকা থেকে বন্ধ করে দেয় ফ্লাইট। এটা খুবই দুঃখজনক, কারণ যার আগে এরা টেস্ট করেন, ওরা সার্টিফিকেট দেখান নেগেটিভ, এরপরে গিয়ে পৌঁছার পরে কেমন করে পাওয়া যায় উই ডোন্ট নো। তো যদি যারা রং সার্টিফিকেট দিলে ওদের শাস্তি দিতে হবে, আর এয়ারপোর্টে অবশ্যই আমাদের আর একটু সতর্ক হতে হবে। আমরা এই বদনামটা করাতে চাই না। এই ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের দায় দেখছেন বেসামরিক বিমান চলাচল সচিব মুহিবুল হক। জড়িতদের খুঁজতে কাজ করার কথাও জানান তিনি। এই যে করোনার বিষয়টা, এটা তো আমাদের যারা ওই হেলথ সার্টিফিকেট দিয়েছে দায়টা তো তাদেরই, তাই না? সিভিল এভিয়েশন দেখতে পারে যে কোন সংস্থা তাদেরকে সার্টিফিকেটটা দিয়েছে করোনা নেই, অথচ সেখানে যে করোনা পাওয়া গেল, এটা তো একটা ডিজাস্টার, তাই না? জাপান ছাড়াও সার্টিফিকেট নিয়ে সম্প্রতি দক্ষিণ কোরিয়া যাওয়া 12 বাংলাদেশের শরীরেও ধরা পড়ে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাট, সিরাজগঞ্জ ও জামালপুরে নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব তীরবর্তী বাসিন্দারা। উজানের ঢল আর ঘূর্ণিঝড় আমপান পরবর্তী বৃষ্টিতে নদীর পানি বাড়ছে। বাঁধ ভেঙেও লোকালয়ে ঢুকছে পানি, দেখা দিয়েছে আতঙ্ক। বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালিতে যমুনার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। ভেসে গেছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি। 2টা ভাঙ্গনি দিয়েছে, 2টা ভাঙ্গনির মাঝে আমরা 2য় বাড়ি করছি, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই দেন আমার হাফ ওয়েল ঘর টরে ব্যাগ নদীর মধ্যে গেল ছিল, এখন আমার থাকার কোনো ব্যবস্থা নেই। কাজ করতেছে, কাজটা নরমাল। আমরা চাই এই কাজটা জানি মজবুত ভাবে করে এবং এলাকাবাসী জানি থাকতে পারে। আর যদি এই কাজ এইভাবে করে, এলাকাবাসী থাকতে পারবে না, আমরা ঝুঁকির মুখে পড়ে যাবো। জামালপুরের দেয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকায় ভাঙনে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের বেশিরভাগ যমুনার গর্ভে বিলীন। গৃহহীন কয়েকশো পরিবার। হুমকির মুখে বাহাদুরাবাদ ঘাট, নৌথানা। বস্তা পাইলিং এ কাজ হবে না, যদি থাই পাইলিং না করেন তাহলে আমাদের এলাকা বিলীন হয়ে যাবে। ভাঙন ঠেকাতে খোলাবাড়ির 140 মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া 8 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যেই ভাঙন প্রতিরোধে টেম্পোরারি প্রোটেকশন হিসেবে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। আর এর পাশাপাশি এইসব এলাকায় ভাঙন থেকে রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা নতুন প্রকল্প প্রণয়ন করছি। শিগগিরই প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। লালমনিরহাট সদরের চরগোকুন্ডা, রাজপুর, খুনিয়াগাছ, আদিতমানী উপজেলার মহিষখোচায় নদীতে বিলীন ঘরবাড়ি, বাদাম, ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসল। বাচ্চা কাচ্চা কিভাবে আমরা বাঁচাই? আমার ভুট্টা, বাদাম সব ভাঙে যাচ্ছে, বাড়ি ঘর। এখন আমরা বাঁধ চাই, আমাদেরকে বাঁধ বেঁধে দেন, নদী বাঁধে দেন। নদীর পানি বাড়তেছে, খাবার নাই, বাড়ি ঘর ভাঙে গেছে গা, আর কিভাবে চলি আমরা? ভাঙন পরিস্থিতি দেখতে ঢাকা থেকে এরই মধ্যে লালমনিরহাট গেছে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি দল। পরিদর্শন শেষে পদক্ষেপ নেবে তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে 2020-21 অর্থ বছরের বাজেটের খবর। আসছে বাজেটে ব্যক্তির করমুক্ত আয় সীমা বাড়ছে। 50,000 টাকা বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ টাকা। করোনার ধাক্কা সামলাতে কমতে পারে কর্পোরেট করও, তারপরও চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয়ের লক্ষ্য 30,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে, যা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে 6% বেশি হারে বড় হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি, কিন্তু করোনার কারণে সব এলোমেলো। আমদানি, রপ্তানি, রেমিটেন্স কিংবা অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন সবকিছুতেই হতাশা। ফলে প্রতিষ্ঠানের আয় যেমন কমেছে, তেমনি কমেছে ব্যক্তিরও।
এ অবস্থায় আসছে বাজেটে আয়করে ছাড় দিতে আসছে বাজেটের আরও খবর জানাবো পরবর্তীতে। এই মুহূর্তে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করছে স্বাস্থ্য বিভাগ, সরাসরি সেখানে যাচ্ছি। আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 9 জুন 2020, 26 জ্যৈষ্ঠ 1427। তথ্য পরিবেশনের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। কোভিড-19 চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-19 চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না, কারণ তা বাজারে অক্সিজেন সিলিন্ডারে কৃত্রিম সংকট তৈরি করবে এবং হাসপাতালের মুমূর্ষু রোগীর অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবে, যা কারোরই আমাদের কাম্য নয়। অক্সিজেন থেরাপি প্রত্যেক মিনিটে কত লিটার বা কত ml বা মিলিলিটার অক্সিজেন যাবে, এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন এবং একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি, অক্সিজেন সিলিন্ডার বাসায় দক্ষ চিকিৎসক এবং টেকনোলজিস্ট ব্যতীত ব্যবহার না করি এবং বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুত করা থেকে বিরত থাকি। কারণ আপনার নিকট কোনো আত্মীয় হয়তো হাসপাতালে আপনার এই মজুত রাখার জন্য, আপনার নিকট কোনো আত্মীয় বা নিকটজন হাসপাতালের এই অক্সিজেন সংকটে ভুগতে পারে এবং তার অন্য কোনো অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মেডিকেল জিনিসপত্র বাসায় অযথা মজুত করবেন না। আমরা তথ্যের দিকে আসি। আজকে নতুন আরেকটি সরকারি ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর, এবং আমাদের বর্তমানে ল্যাবরেটরি 56টি, তার মধ্যে পরীক্ষা হয়েছে 55টি ল্যাবে। মোট পরীক্ষা হয়েছে 14,664টি 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,25,595টি। 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন এবং শনাক্তের হার 21.62%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,336 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 12 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 2 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 10 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 8 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা বিভাগে 28 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 557 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 216 জন। এ পর্যন্ত আইসোলেশনে 12,428 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 4,535 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 7,893 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,602 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,036 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,06,027 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,49,389 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,000
638 জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। সরকারি উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রতিষ্ঠান আছে 629টি। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যার সূত্র কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তরে 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,600টি। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,57,875টি। বর্তমানে মজুদ আছে 2,51,267টি। এখানে উল্লেখ করতে চাই, ইতিমধ্যেই আমাদের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। আজকে উল্লেখ করতে চাই দুটি প্রতিষ্ঠান, পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন। তারা ইতিমধ্যেই সরকারি বিভিন্ন হাসপাতালে 20,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অনুদান হিসেবে দিয়েছেন এবং আরো 10,000 দেওয়ার প্রস্তুত গ্রহণ করছেন। ধন্যবাদ জানাই এই দুটি প্রতিষ্ঠানকে। 24 ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে 1,69,637টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,02,97,754টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,295 জন। গত 24 ঘন্টায় আরো 4 জন নতুন সংযুক্ত হয়েছে। স্বেচ্ছাসেবী ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম গত 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,139 জন। এর মধ্যে বিমানবন্দরে 487 জন, স্থলবন্দরে 461 জন এবং সমুদ্র বন্দরে 191 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,11,667 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। স্বাস্থ্য অধিদপ্তর অনেকগুলো গাইডলাইন তৈরি করেছে কোভিড-19 বিষয়ক। এর মধ্যে জনসচেতনামূলক উপকরণ আছে এবং শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদকৃত বই প্রস্তুত করা হয়েছে। এই সকল উপকরণ এবং গাইডলাইনগুলো www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে পাওয়া যায়। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,654 জন। এ পর্যন্ত 3,64,196 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 298 জন এবং এ পর্যন্ত 9,970 জন। বিশ্ব পরিস্থিতি 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,31,296 জন এবং এ পর্যন্ত 69,31,000। মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় বিশ্বে 3,669 জন এবং এ পর্যন্ত 4,857 জন। এই তথ্যগুলো আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে আবারও একই কথা বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্য সদস্যবৃন্দকে সুরক্ষিত রাখুন এবং সবচেয়ে কার্যকরী সুরক্ষার উপায় সবসময় বাইরে বের হলেই মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব 5 ফুট বজায় রাখতে পারলে ভালো, তবে কমপক্ষে অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলা। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন। গর্ভবতী মা, অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল দৃঢ় রাখবেন এবং সকলেই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, কারণ সুস্থতার জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা দুইটি সমানভাবে প্রযোজ্য। একটিকে বাদ দিয়ে মানুষ সম্পূর্ণ সুস্থ হতে পারে না। কাজে সুস্থতা এবং স্বাস্থ্য বলতে যেমন শারীরিক সুস্থতা তেমন মানসিক সুস্থতাও। সবাই ভালো থাকবেন, নিয়মগুলো মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারের সকলকে সুরক্ষিত থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দেশে করোনায় গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু এবং আক্রান্ত শনাক্ত হয়েছে। এই বিষয়ে ব্রিফিং করছিল স্বাস্থ্য বিভাগ। সরাসরি ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে, 50,000 টাকা বাড়িয়ে করা হচ্ছে 3 লাখ টাকা। করোনার ধাক্কা সামলাতে কমতে পারে কর্পোরেট করও, তারপরও চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয়ের লক্ষ্য 30,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে, যা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 10 বছর ধরে 6% বেশি হারে বড় হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি, কিন্তু করোনার কারণে সব এলোমেলো। আমদানি, রপ্তানি, রেমিট্যান্স কিংবা অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন সবকিছুতেই হতাশা। ফলে প্রতিষ্ঠানের আয় যেমন কমেছে, তেমনি কমেছে ব্যক্তিরও। এ অবস্থায় আসছে বাজেটে আয়করে ছাড় দিতে যাচ্ছে সরকার। 5 বছর পর আবারও ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়াচ্ছে সরকার। কমতে পারে ব্যক্তির আয়করের হারও, তবে ঠিক থাকছে ন্যূনতম করের পরিমাণ। এছাড়া ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে 2.5% কমানো হতে পারে কর্পোরেট কর, তবে বাড়তে পারে তৈরি পোশাক শিল্পের উৎসে কর। ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর কমতে পারে 2%। ছোট ব্যবসায়ীদের সুবিধায় টার্নওভার সীমা ও করহার দুটোতেই পরিবর্তন আসতে পারে, তবে সিগারেট ও মোবাইলে কথা বলার ওপর সম্পূরক শুল্ক বাড়তে পারে। আমাদের ভিএটির প্রায় 28% ডিডাকশন অ্যাট সোর্স, এবং এগুলোর বেশিরভাগই এই বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে আসে, যেখানে আমার মনে হয় আগামী বছরটাতে খুবই আসলে কম আসবে সেখান থেকে। সেই সেম ইনকাম ট্যাক্সেরও অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স প্রচুর আপনার উন্নয়ন প্রকল্প থেকে আসে, সেখানে স্থবিরতা আসবে। সেই কারণে আমার কাস্টমস তো খুবই স্বাভাবিক, ইম্পোর্ট যদি কমে যায় বিশেষ করে, এবং তার সাথে এক্সপোর্টও কিছুটা আমাদের কমবে, কাস্টমস ডিউটির কালেকশনও অনেকটা কম হবে। তো সব মিলিয়ে আমি মনে করছি যে 60-70 ভাগের বেশি হয়তো অর্জন করা যাবে না আগামী বছরের টার্গেটের। প্রায় 3.25 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রায় বরাবরের মতোই প্রধান খাত ভ্যাট, যা থেকে আদায়ের লক্ষ্য 1,28,000 কোটি টাকা। আয়কর 1,05,000 কোটি ও আমদানি শুল্ক থেকে বাকি 96,000 কোটি টাকা আয়ের লক্ষ্য থাকছে এনবিআর এর ঘাড়ে। রাজস্ব খাতে কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে চিহ্নিত হয়ে যাচ্ছে। আমাদের যেটা মনে হয় এই রাজস্ব খাতকে ইগনোর করে আমরা এটাকে সংস্কার না করি, আমরা শুধু লক্ষ্য ঠিক করলে আমরা কোনোদিনও আগে করতে পারবো। আমরা গত 5 বছর 7 বছর আগে করতে পারিনি, আগামীতেও পারবো। কাজে এই সংস্কারের দিকে নজর দিন। অর্থ মন্ত্রণালয় মনে করছে সব পদক্ষেপ ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে যেমন ইতিবাচক ভূমিকা রাখবে, তেমনি দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতেও কাজে আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 67,057 কোটি 62 লাখ টাকা, যা গতবারের থেকে 6,149 কোটি টাকা বেশি। এটি মূল বাজেটের 12%। তবে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ থাকে, যা শিক্ষা খাতে ব্যয় হয়। মন্ত্রণালয় বলছে সেগুলো যুক্ত করলে মূল বাজেটের 15% যাচ্ছে শিক্ষা খাতে। আগামী 11 জুন জাতীয় সংসদে উত্থাপিত হবে 2020-21 অর্থ বছরের জাতীয় বাজেট। এবার বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ থাকছে 33,119 কোটি 70 লাখ টাকা, যা গত বছরের চেয়ে 3,495 কোটি টাকা বেশি। আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ থাকছে 9,000 কোটি টাকা, যা গতবারের থেকে 2,000 কোটি টাকা বেশি। এবার নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য রাখা হচ্ছে বরাদ্দ। গত কয়েকটি বছর ধরেই আমরা আমাদের পরিচালন ব্যয় ক্রমাগতভাবে কমে আসছে, আমাদের উন্নয়ন ব্যয় সেটিতে বরাদ্দ ক্রমাগতই বাড়ছে। এটিকে আমি মনে করি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী অর্থ বছরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকছে 24,937 কোটি 92 লাখ টাকা, যা গত বছরের থেকে 900 কোটি টাকা বেশি। মানসম্মত শিক্ষা নিশ্চিত সহ ঝরে পড়ার হার ঠেকানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর সাথে শেষ করছি বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।